জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তাহলে মার্কেট ভয় দেখাচ্ছে। কমেন্ট সেকশানে নতুন যারা আছেন কমেন্ট করতে পারেন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি ভয় পাচ্ছেন তাহলে আমি বলে দিতে পারি আপনি মার্কেটে খুব বেশি দিন আসেননি, একদম নতুন ইনভেস্টর। হ্যাঁ, নতুন ইনভেস্টরদের কাছে এই ভয়টা স্বাভাবিক ব্যাপার, এটা প্রত্যেকেরই হয়ে থাকে যারা এই মার্কেটে নতুন এসছে। কিন্তু যারা অলরেডি পুরনো ইনভেস্টাররা আছে, মার্কেটকে দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছে, তাদের কাছে এটা কোনো ব্যাপার নয়। এরকম মুহূর্ত তারা আগে প্রচুর দেখেছে। তো এই সুযোগটাকে একটা অপরচুনিটি হিসাবে নিতে হবে সব সময়। দেখুন, আমার কাজ আপনাকে মনে কষ্ট দেওয়া একদমই নয়। আমার কাজ হচ্ছে আপনার মনে কনফিডেন্স তৈরি করা, যে কনফিডেন্সটা আপনি আমার কাছ থেকে পাবেন। ঠিক আছে, মেনলি কথা হচ্ছে এইটাই হচ্ছে একটা সুযোগ। অ্যাকচুয়ালি এই সুযোগগুলো কিন্তু সব সময়ের জন্য আসে না। মার্কেটের নিউজ সমস্ত কিছু এটা ওটা সেটা চলবে, সব সময় চলে, কিন্তু সেই সময়গুলোই হচ্ছে সুযোগ। অ্যাকচুয়ালি এই সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, বুঝতে পেরেছেন? এইবার ম্যাক্সিমাম যে রিটেল ইনভেস্টররা থাকে, এবং আপনারও মাথায় এখন অনেক চিন্তাভাবনাই ঘুরছে, মার্কেট তো যেভাবে ডাউন হচ্ছে, এরপরে মার্কেট আরও ডাউন হবে, এই রকম একটা চলছে, অনেকেরই মাথায় চলছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, যে মুহূর্তে, আমি এখনকার জন্য আমি বলছি না, যে সময়টা অ্যাকচুয়াল, যেই সময়টায় আপনার মনে হবে এবং বেশিরভাগ মানুষের মনে হবে যে এখান থেকে মার্কেট আরও প্রচুর পড়তে পারে, আরও এখনও নিচে যেতে পারে, যারা আর কি একটু পুরানো ইনভেস্টররা আছেন, তারপর গিয়ে আমি কেনাকাটা করব, এই রকম যাদের চিন্তাভাবনা আছে, দেখবেন ঠিক ম্যাক্সিমাম টাইম এটা হয়, সেখান থেকেই কিন্তু মার্কেট ঘুরে যায়, এবং আপনার যে কেনাকাটাটা, সেটা মানে শর্ট টাইমের জন্য আপনি যে কেনাকাটাটা করবেন আর কি, সেটা আর আপনার হয়ে ওঠে না অনেক সময়। এই জিনিসগুলো কিন্তু হয়, দেখবেন মিলিয়ে। তো যাই হোক, আমরা গত কয়েকদিনে নিফটির যা পারফরমেন্স দেখছি, কন্টিনিউয়াসলি নিচে আসছে। আজকেও আমরা যদি দেখি প্রায় 1%-এর কাছাকাছি নিফটি নিচে এসছে, 232 পয়েন্ট, এবং গত 5 দিনের পারফরমেন্স আমরা যদি দেখি নিফটির, তাহলে প্রায় 1% নিচে নিফটি, এবং গত 1 মাসের পারফরমেন্স যদি আমরা দেখি, তাহলে প্রায় 4.5% নিফটি নিচে এসছে, ওপর থেকে যথেষ্ট ডাউন। এবং 6 মাসের চার্ট প্যাটার্ন আমরা যদি দেখি, তাহলে যেমনটা রিকভারি করেছিল, আবার কিন্তু মোটামুটি বলতে পারেন তার থেকে অনেকটাই নিচে চলে এসছে নিফটি। তো এই নিচে আসার কারণ একটাই, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আর বলার কিছু নেই, অনেকবারই বলেছি। তো আমাদের ওপর 25% ট্যারিফ বসানো হয়েছিল, যেটাকে বাড়িয়ে আবার 50% করা হয়েছে, এবং আজকের দিনে ডোনাল্ড ট্রাম্পের আবার একটা বিজ্ঞপ্তি চলে এসছে, সেটা হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, রিপোর্টাররা জিজ্ঞাসা করেছে যে আপনি যে ইন্ডিয়ার ওপর 50% ট্যারিফ বসিয়েছেন, সেই 50% ট্যারিফ তো আপনি বসিয়ে দিলেন, এবার যে কথাবার্তা বলে সেটেলমেন্টের একটা ব্যাপার হবে, তো উনি পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো আর কথাবার্তা হবে না। ইন্ডিয়া যদি এখন আমাদের কথা দাবি রাখে, তবেই গিয়ে আমরা মানে ট্যারিফটা কমাবো, মানে ওনার সরাসরি জানিয়ে দিয়েছে, যার কারণে আমাদের মার্কেট আজকে বড়সড় একটা ডাউনফল দেখা গেছে। তো যাই হোক, এটা উনি কন্টিনিউ করেই যাচ্ছে। আবার দেখা যাবে আজকে হয়তো বললেও বসা যাবে না, আমাদের কথা শুনলে তারপরেই গিয়ে হবে, তারপর দেখা গেল আবার রাত পেরোলেই উনি আবার ওনার স্টেটমেন্ট চেঞ্জ করে দিয়েছে। ও তো বলে লাভ নেই, উনি যখন তখন যে কোনো কথা ঘুরিয়ে দিতে পারে, ওনার মধ্যে সেই প্রভাবটা আমরা দেখেছি। আর এমনিতেও ওনার মাথায় এখন ঠিক নেই, কারণ অ্যাকচুয়ালি সেই দিনকেই ভারতবর্ষের মানুষ বুঝে গেছিলো ওনার মাথাটা ঠিক নেই, কবে, যখন উনি বলেছিল এই ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধটা চলছে সেটা আমি থামিয়ে দিলাম, সেই দিনকে ওনার মাথা ডিস্টার্ব হয়ে গেছে, সেটা ভারতবাসী বুঝে গেছিলো। তো যাই হোক, এই যে নিফটি এখন নিচে যাচ্ছে, এটার পেছনে মেন যে কারণ আছে, ট্যারিফ তো আছেই। মানে একটা জিনিস
আগে ভারতবর্ষের একটা জিনিস আমেরিকাতে বিক্রি হলে 100 টাকার কোনো জিনিস সেটা 100 টাকাতে পাওয়া যেত, এখন সেটা 150 টাকায় পাওয়া যাবে, মানে 50% দাম বেড়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে সেই সমস্ত বিজনেসগুলোর একটু এফেক্ট পড়বে, অবশ্যই কিছু করার নেই, প্রভাব পড়বে বিজনেসে। তার কারণে সেই সমস্ত কোম্পানির শেয়ারেও এফেক্ট পড়বে, এটা নর্মালি বিষয়। তার কারণে সেখানে যে বড় বড় ইনভেস্টররা আছে, যারা প্রফিটে বসে আছে, তারা সেখানে সেলিং করবে, সেখানে একটা সেলিং প্রেশার তৈরি হবে এবং স্টক নিচে আসবে, এটা নর্মাল ব্যাপার। এবার এই কোম্পানিগুলো রিকভারি করতে আবার বিজনেস করতে হবে ঠিকঠাকভাবে, আবার সমস্ত কিছু যখন সিচুয়েশান সব ঠিক হয়ে যাবে তারপর গিয়ে ঠিক হবে, এই হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, এইবার মেনলি যে এই যে বড় বড় ইনস্টিটিউশন সেল করবে বলছিলাম, তার মধ্যে এফআইস কিন্তু কন্টিনিউয়াসলি সেলিং করছে। এবার এফআইস যতক্ষণ পর্যন্ত তাদের সেলিংটা না বন্ধ করবে ততক্ষণ আমাদের মার্কেটও রিকভারি করবে না, নর্মালি ব্যাপার। উল্টো দিকে আমাদের ডিআইস কিন্তু যথেষ্ট মার্কেটটাকে ধরে রেখেছে। ঠিক আছে, এইবার তার সাথে সাথে আমাদের ইন্ডিয়ান রুপিস মানে ডলারের প্রাইসটা বাড়ছে, যেটাও ডলারও ঊর্ধ্বমুখী, প্রায় 88-এর কাছাকাছি পৌঁছে গেছে এখন। সেটাও একটা এফআইসদের জন্য যথেষ্ট মানে খারাপ ব্যাপার। তারা তাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অটোমেটিক্যালি কমে যাবে, সে কারণে তারাও সেলিং মুডে আছে, কন্টিনিউ আমরা তাদের সেলিং দেখতে পাচ্ছি। তো এটা যতক্ষণ বাইংয়ে কনভার্ট না হবে ততক্ষণ মার্কেটও রিকভারি করবে না। তো যাই হোক, এইবার এই ট্যারিফ তো হয়ে গেল, মানে আমেরিকাতে যারা যে কোম্পানিগুলো বিজনেস করে তাদের ট্যারিফ বসলে সেখানে এফেক্ট পড়বে। এবার এছাড়াও স্টক মার্কেটে প্রচুর কোম্পানি আছে, 7 থেকে 8 হাজার কোম্পানি আছে। এবার সমস্ত যে কোম্পানিগুলোই যে আমেরিকাতেই বিজনেস করে রেভিনিউ নিয়ে আসে আমাদের ভারতবর্ষে সেটা তো নয়, এর বাইরেও এমন কিছু কোম্পানি আছে যারা কিন্তু শুধুমাত্র আমাদের ভারতবর্ষেই বিজনেস করে এবং আমেরিকা বাদ দিয়ে অন্য কোনো কান্ট্রিতেও বিজনেস করে। তাহলে সেই সমস্ত কান্ট্রিগুলোতে আপাতত কোনো অসুবিধা নেই এবং আমাদের ভারতবর্ষেও কোনো অসুবিধা নেই, আমাদের ভারতবর্ষের সমস্ত ডাটাও পজিটিভ। তাহলে সেই সমস্ত কোম্পানিগুলো নজরে রাখতে হবে। অনেকে কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলেন যে এই রকম বিজনেস করে, যে ডোমেস্টিক লেভেলে এইরকম কিছু বিজনেস আমাদেরকে স্টাডি করার জন্য আপনি দিন। তো ভিডিওটি শুরু করার আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট দুটো মিড ক্যাপ স্টক আমি কভার করব, যে স্টকগুলো মানে যে কোম্পানিগুলো বিজনেস করে আমাদের ভারতবর্ষেই ম্যাক্সিমাম। ঠিক আছে, ইউএস থেকে নামমাত্র মানে তার 100% রেভিনিউয়ের মধ্যে বলতে পারেন 1% ইউএস থেকে রেভিনিউ জেনারেট করে। তাহলে 1% ইউএস থেকে রেভিনিউ জেনারেট করে মানে সেই বিজনেসে কিন্তু তেমন কোনো এফেক্ট পড়বে না। এই রকম প্রচুর কোম্পানি আছে, আমি জাস্ট আজকে দুটো কোম্পানি আপনাদের সামনে তুলে ধরবো। আবারও একবার ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়, বাই হোল্ড সেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং এই যে দুটো কোম্পানি, এই দুটো কোম্পানি যে বিজনেসটা করে সেই বিজনেসটা ফিউচারে গিয়েও গ্রোথ অপরচুনিটি আছে, মানে ফিউচারে গিয়েও বিজনেসটা বাড়ার সম্ভাবনা যথেষ্ট বেশি আছে। এইবার আপনার কাজ হচ্ছে স্টাডি করা, আমার কথা শুনে বা আমার এই কথাগুলো বুঝে আপনি যদি মনে করেন চোখ বন্ধ করে আপনি ইনভেস্টমেন্ট করে দিলে আপনি প্রচুর বড় একটা মুনাফা পেয়ে যাবেন, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। আপনাকে নিজেকে প্রপার স্টাডি করতে হবে, বিজনেস আপনার পছন্দ হতে হবে, তারপর গিয়ে কোম্পানির ফান্ডামেন্টাল চেক করতে হবে, তারপর টেকনিক্যাল একটু দেখতে হবে, সমস্ত কিছু দেখে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পূর্ণ আপনার নিজস্ব বুদ্ধিতে নেবেন। কারণ আমার কথা শুনে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে সেই কোম্পানির ভবিষ্যতে যদি কোনো কিছু খারাপ কিছু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার টাকাটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সবসময় নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন, কারোর কথা শুনে নয়, সেটা আমার কথা শুনেও নয়। ক্লিয়ার? এবার চলে আসি আমি কোম্পানির, আগে একটু কোম্পানির পারফরমেন্স দেখাবো, তারপর গিয়ে কোম্পানি কতটা আমেরিকা থেকে রেভিনিউ জেনারেট করে সেটাও একটু দেখিয়ে দেবো। প্রথম যে কোম্পানিটা, তার মার্কেট ক্যাপ হচ্ছে 31,939 কোটি টাকা, তার মানে এটা একটা মিড ক্যাপ কোম্পানি। কারেন্ট প্রাইস দেখানো যাবে না। 52 উইক হাই হচ্ছে 535, 52 উইক লো হচ্ছে 328, মোটামুটি 52 উইক লোয়ের কাছাকাছি আছে।
তো কোম্পানি জুন কোয়ার্টারের রেজাল্টও চলে এসছে। জুন কোয়ার্টারে রেভিনিউ জেনারেট করেছে কোম্পানি 4,695 কোটি টাকা। আগের কোয়ার্টারে কত ছিল? 4,335 কোটি টাকা। তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা বেড়েছে। এবং ইয়ারলি যদি দেখি 4,436 কোটি, সেখান থেকেও বেড়েছে। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই বেড়েছে এবং কন্টিনিউয়াসলি বাড়ছে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 10-11% আছে। তো ঠিক আছে। কোম্পানির নেট প্রফিট হয়েছে 275 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 188 কোটি। তার মানে দারুণ পরিমাণে একটা জাম্প। এবং ইয়ারলি যদি দেখি তাহলে 221 কোটির নেট প্রফিট, যেটা বেড়ে 275 কোটি। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ জাম্প। আমরা একটু ইয়ারলি পারফরমেন্স দেখে নেব। তো 2021 থেকেই দেখি। 2021 থেকে বছরে 4টে কোয়ার্টার মিলিয়ে কোম্পানির টোটাল সেলস বা রেভিনিউ 10,300 কোটি, সেটা বেড়ে 12,700 কোটি, বেড়ে 15,000 কোটি, সেটা বেড়ে 16,700 কোটি, 2025-এ বেড়ে 17,238 কোটি। তাহলে কন্টিনিউয়াসলি ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ বাড়ছে, যেটা কোম্পানির টপ লাইন যেখানে বাড়বে সেখানে মানে বিজনেস গ্রো করছে। নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে 762 কোটি, 803 কোটি, 4,357 কোটি। এটা এতটা পরিমাণ বেশি কারণ এটা আদার ইনকাম আছে এখানে, ঠিক আছে? তো সেটা দেখে লাভ নেই। যাই হোক, তারপর 823 কোটি, 883 কোটি, 800 কোটি, এই হচ্ছে ব্যাপার। তাহলে রেভিনিউ নেট প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। কোম্পানির কাছে রিজার্ভস আছে 13,800 কোটি, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। এবং তার এগেনস্টে বোরোয়িং আছে মাত্র 2,000 কোটি টাকা। তো রিজার্ভসের তুলনায় বোরোয়িং প্রচুর কম। ফিক্সড অ্যাসেট মোটামুটি 4,000 কোটি টাকার কাছাকাছি ফিক্সড অ্যাসেটটাও বাড়ছে। এবং টোটাল অ্যাসেটও ধীরে ধীরে বাড়ছে। 21,390 কোটি টোটাল অ্যাসেট আছে। এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো প্রোমোটারের কাছে হোল্ডিং আছে মোটামুটি 46% মতো, সেম হোল্ডিং আছে। প্রোমোটার হোল্ডিং কোনো সেল হয়নি। আচ্ছা, এফআইস কিছুটা মাল সেল করেছে, ডিআইস বাই করেছে, এবং পাবলিকের কাছে 25% হোল্ডিং আছে। তাহলে সম্ভাবনা আছে ভবিষ্যতে যদি এফআইস ডিআইস আরও ইন্টারেস্ট দেখায় তাহলে পাবলিকের কাছে সেই মালটা চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে ডিম্যান্ড বাড়ার সম্ভাবনা আছে এবং সেখানে শেয়ার প্রাইসও বাড়ার সম্ভাবনা আছে। এটা সমস্ত কিছুই সম্ভাবনার কথা বললাম। তার জন্য কোম্পানিকে বিজনেস করতে হবে ভালো এবং বিজনেসটাকে গ্রো করতে হবে যেইভাবে রেভিনিউ নেট প্রফিট যেভাবে গ্রো করছে। ফান্ডামেন্টাল যতটুকু দেখলাম তাতে যেমন বোঝাচ্ছে এইভাবেই যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে সেখানে শেয়ার প্রাইসও বাড়ার সম্ভাবনা থাকে। অনুমান করতে পারি আমরা। স্টক মার্কেটে কোনো শিওর বলে কিছু হয় না, ঠিক আছে? 100% গ্যারান্টি বলে কোনো কিছু হয় না, এটা সবসময় জানতে হবে। তো সব কিছুই ব্যবসা দেখে, সমস্ত কিছু দেখে তারপরে ডিসাইড করতে হয়, ঠিক আছে? এই হচ্ছে টোটাল পরিস্থিতি। এবার কোম্পানির নাম এবং কোম্পানি ইউএস থেকে কতটা রেভিনিউ জেনারেট করে সেটাও একটু দেখিয়ে দেবো ছোট্ট করে, ঠিক আছে? তো আবারও একবার ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়। বাই হোল্ড সেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ অনেকেই ভিডিও দেখে ইনভেস্টমেন্ট করার ডিসিশান নিয়ে নেয়, যেটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি আরও একবার বারবার বলার উদ্দেশ্য আমার এটাই। কোম্পানিটি হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তার মানে বুঝতেই পারছেন কোম্পানি কী বিজনেস করে, ব্যাটারির বিজনেস, এবং যে বিজনেসটা ফিউচারে গিয়েও চলবে এবং আরও বড় হবে বলে আমার ব্যক্তিগত ধারণা। এবং এই মানে ব্যাটারির ডিমান্ড ধীরে ধীরে বাড়ছে এবং ভবিষ্যতেও বাড়বে। এবং এই যত আগে চারিদিকে আপনি পেট্রোল ডিজেলের গাড়ি দেখতে পেতেন, এখন কিন্তু সেই তুলনায় অনেকটাই, পুরোপুরি কমেনি, মানে কিছু পার্সেন্টেজ কম হয়ে সেটা ইলেকট্রিকে কনভার্ট হয়েছে এবং ভবিষ্যতে আরও এটা ইলেকট্রিকে কনভার্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে। তার সাথে সাথে ইলেকট্রিক গাড়ির সংখ্যাও বাড়ছে। আগে ম্যাক্সিমাম রিক্সা বলুন, ভ্যান বলুন, চারিপাশে যে দেখা যেত সেগুলো সমস্ত পায়ে টানা হতো, এখন কিন্তু সেই সমস্ত দেখা যায় না, এখন সমস্তটাই ব্যাটারি। তো এই ছোট্ট একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এইভাবেই আপনাকে ভাবতে হবে। তো ব্যাটারির ডিমান্ড কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এই ব্যাটারিটা কিন্তু একটা সময় গিয়ে খারাপ হবে, সেটা আবার চেঞ্জ করতে হবে। তো ডিমান্ড কন্টিনিউ থাকবে, এই হচ্ছে ব্যাপার। এবার আপনার প্রপার স্টাডি করবেন। এবার আমি চলে আসি এক্সাইড ইন্ডাস্ট্রি ইউএস থেকে কতটুকু রেভিনিউ জেনারেট করে। তো দেখুন, এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড মূলত একটি ভারতীয় কোম্পানি যা ব্যাটারি উৎপাদন ও স্টোরেজ সলিউশন যেমন অটোমোবাইল ব্যাটারি, ইনভার্টার ব্যাটারি, লিথিয়াম আয়ন সিস্টেম ইত্যাদি সরবরাহ করে।
ইউনাইটেড স্টেট থেকে এক্সাইড ইন্ডাস্ট্রির ব্যবসা, ঠিক আছে। এক্সাইড ইন্ডাস্ট্রিজ এরা এখন সম্পূর্ণ আলাদা কোম্পানি, ঠিক আছে। মানে ইউএসএ এক্সাইড টেকনোলজিস ইউএসএ এই রকম একটা কোম্পানি আছে, এরা এখন সম্পূর্ণ আলাদা কোম্পানি। এক সময়ে এদের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক থাকলেও এখন আর নেই, বোঝা গেল। এক্সাইড ইন্ডাস্ট্রিজের আন্তর্জাতিক ব্যবসা সীমিত, একদম নামমাত্র, এবং তাদের মূল ব্যবসার অংশ ভারতের মধ্যেই সীমাবদ্ধ। কিছু এক্সপার্ট মার্কেট রয়েছে, যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ইত্যাদি। এই সমস্ত দেশে কোম্পানির কিছুটা ব্যবসা হয়, তবে ইউনাইটেড স্টেট থেকে তাদের সিগনিফিকেন্ট রেভিনিউ আসে না, বা খুবই নগণ্য, লেস দ্যান 1%, মানে 1%-এরও কম। তার মানে ট্যারিফের এফেক্ট পড়বে না, বোঝাই যাচ্ছে, ঠিক আছে। তো মেন যে লজিকটা সেটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। এবার আপনাদের কাজ হচ্ছে স্টাডি করা, কোম্পানি সম্বন্ধে পড়বেন, জানবেন, বুঝবেন, দেখবেন, তারপর গিয়ে নিজের বুদ্ধিতে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন, কখনো কারোর কথা শুনে নয়, সেটা আমার কথা শুনেও নয়। এবার চলে আসি পরবর্তী কোম্পানি। তো পরবর্তী যে কোম্পানিটি, তার মার্কেট ক্যাপ হচ্ছে 8,231 কোটি টাকা। তার মানে এটাও একটা মিড ক্যাপ কোম্পানি। তাহলে মার্কেট ক্যাপ অনুযায়ী মানে কোম্পানি যদি ঠিকঠাকভাবে ব্যবসা করতে পারে, তাহলে মার্কেট ক্যাপ অনুযায়ী অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে নর্মালি, ঠিক আছে। এর 52 উইক হাই হচ্ছে 875, 52 উইক লো 441। তো মোটামুটি 441 52 উইক লোয়ের আশেপাশেই ঘোরাফেরা করছে, ঠিক আছে। কারেন্ট প্রাইস এখন দেখানো যাবে না, যার কারণে দেখাতে পারছি না, ঠিক আছে। এগুলো আপনাদের একটু কষ্ট করে দেখে নিতে হবে। তো কোম্পানির জুন কোয়ার্টারের এখনও রেজাল্ট আসেনি, যার কারণে আমি ইয়ারলি হিসাবটা একটু দেখিয়ে দিই। তো 4টে কোয়ার্টার মিলিয়ে টোটাল সেলস 2021-এ 1,300 কোটি, সেটা বেড়ে 2,300 কোটি, সেটা বেড়ে 3,500 কোটি। 2024-এ সামান্য ডাউন 3,466 কোটি, এবং 2025-এ সামান্য ডাউন হয়ে 3,228 কোটি। তো কিছুটা কমেছে, কারণ এটা একটু মানে একটু গভর্নমেন্টের জন্য আর কি, কোম্পানির নাম দেখলেই বুঝতে পেরে যাবেন। যাই হোক, বলে দিচ্ছি ডিটেলসে। তারপরে নেট প্রফিট 81 কোটি, 150 কোটি, 240 কোটি, 283 কোটি, তারপর 219 কোটি। তাহলে ধীরে ধীরে বাড়ছে। এবার চলে আসবো কোম্পানির কাছে কত রিজার্ভস আছে, 1,345 কোটি, এবং রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। তার এগেনস্টে বোরোয়িং আছে মাত্র 195 কোটি টাকা, তাহলে রিজার্ভসের তুলনায় বোরোয়িং প্রচুর কম। ফিক্সড অ্যাসেট 567 কোটি টাকা, এবং ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি বাড়ছে। টোটাল অ্যাসেট 3,157 কোটি, এবং টোটাল অ্যাসেটটাও ধীরে ধীরে বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসবো। প্রোমোটার হোল্ডিং 32.81%, সেম হোল্ডিং আছে। এফআইস কিছুটা মাল সেল করেছে, তবে 17%-এর কাছাকাছি আছে। ডিআইসও কিছুটা সেল করেছে, তো 17.5%-এর কাছাকাছি আছে, এবং পাবলিকের কাছে মোটামুটি 33% হোল্ডিং আছে। তাহলে এফআইস ডিআইস দুজনেই সেল করেছে, এবং পাবলিক মাল বাই করেছে, এবং 52 উইক লোয়ের কাছাকাছিও আছে। যাই হোক, তো বড় প্লেয়ার মাল সেল করলে সেখানে স্টক প্রাইস নিচে আসবে, এটা নর্মালি ব্যাপার, ঠিক আছে। এইবার ভবিষ্যতে যদি কোম্পানি ব্যবসা ঠিকঠাকভাবে করতে পারে, তবে ডিম্যান্ড বাড়লে পাবলিক হোল্ডিংটা ট্রান্সফার হয়ে এখানে আসার সম্ভাবনা আছে, তখন সেক্ষেত্রে ডিমান্ড বাড়লে শেয়ার প্রাইসও বাড়ার সম্ভাবনা আছে। তবে কোম্পানিকে বিজনেস কিন্তু করতে হবে, কোয়ার্টার রেজাল্ট কন্টিনিউ ফলো করতে হবে আপনাকে, তার কারণে। এবার এই কোম্পানির বিজনেসটাও কিন্তু খুবই ভালো, এবং একদিকে মনোপলি বিজনেস বলতে পারি। তো চলে আসি কোম্পানি। তো দেখুন, কোম্পানি আগে একটু দেখিনি, থাইল্যান্ড, ফিলিপিন্স অ্যান্ড ইউএসএ থেকে রেভিনিউ জেনারেট করে, বিজনেস করে, ঠিক আছে। কিন্তু সেই রেভিনিউর কত পার্সেন্ট? তো ডোমেস্টিক রেভিনিউ কোম্পানির হচ্ছে 80%, এবং এক্সপোর্টের রেভিনিউ হচ্ছে 20% মাত্র। তো 20% মধ্যেও 3টে কান্ট্রি আছে। এবার সেখানে ভাগ করলে কিন্তু পার্সেন্টেজটা অনেক কম, তার মানে কিন্তু ম্যাক্সিমাম মার্কেট শেয়ারটি আমাদের ডোমেস্টিক। তাহলে কোম্পানি আমাদের ভারতবর্ষের মধ্যেই বিজনেস করে, তাহলে ট্যারিফের এফেক্ট কিন্তু কোনোভাবেই খুব একটা পড়বে না। এইবার আপনি বলবেন যে দাদা, তাহলে এখন তো সমস্ত কোম্পানিগুলো নিচে যাচ্ছে। এবার যারা যারা মনে করছেন যে আপনার পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে
সেগুলোই শুধু নিচে যাচ্ছে, নাকি পুরো সমস্ত মার্কেটের যত কোম্পানি আছে সবই নিচে যাচ্ছে, সেটা আগে আপনাকে দেখতে হবে। তাহলে আপনার কোম্পানিও নিচে পড়ছে এবং সমস্ত মার্কেটই নিচে পড়ছে, সেখানে মার্কেটই নেগেটিভিটিতে আছে এখন। সুতরাং সেক্ষেত্রে আপনি কোনোভাবেই ছাড় পাবেন না, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু পার্টিকুলার কিছু কিছু কোম্পানিতে কিছু কিছু নিউজ চলে আসলে তখন সেক্ষেত্রে সেই কোম্পানিগুলো কিছুটা র্যালি দেখাচ্ছে, সেটা নর্মাল, এটা হয়েই থাকে, ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করছেন যে শুধুমাত্র আপনার কোম্পানিগুলোই বেকার হয়ে গেছে, বাছাই করা বেকার হয়ে গেছে, তাহলে ভুল ভাবছেন। প্রত্যেকেরই হচ্ছে, এটা প্রত্যেকেরই নেগেটিভ হচ্ছে, প্রত্যেকেরই স্টক নিচে আসছে। তো এটা নর্মাল ব্যাপার, এটা বাজারের নিয়ম, ঠিক আছে। এই নিয়ম মেনে আপনাকেও চলতে হবে এবং এই বাজারে টিকে থাকতে হবে। এই বাজারে টেকাটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ফান্ডামেন্টাল চেক করতে হবে, ভালো ভালো বিজনেস কোম্পানির যে সমস্ত বিজনেস ভালো আসছে এবং যারা আর কি কোয়ার্টার রেজাল্ট খুব ভালো আসছে, সেই সমস্ত স্টক নিচে পড়লে সেগুলোকে মার্কিং করে রাখুন। সেগুলো কিন্তু আপনাকে অপরচুনিটি দিচ্ছে। এই অপরচুনিটিগুলোই কিন্তু আপনি খোঁজার জন্য বসে থাকেন, ওয়েট করেন, কিন্তু যখন সেই অপরচুনিটিটা আসে তখন আপনার মনে তৈরি হয়ে যায় ভয়। এটাই হচ্ছে সবথেকে বড় ভুল। এই ভয়টা তৈরি হলে হবে না। আপনি তো অপরচুনিটির জন্য ওয়েট করছিলেন, আপনি খুঁজছিলেন কখন অপরচুনিটি পাবো, তাহলে যখন পাচ্ছেন তাহলে আবার ভয় কেন পাচ্ছেন? ভয় পেলে তো চলবে না। স্টক মার্কেটে ভয় এবং লোভ এই দুটোকে দূরে রাখতে হবে এবং নর্মালি আপনার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাতে আপনাকে এগিয়ে যেতে হবে এবং মার্কেটে বিশেষ করে হচ্ছে টিকতে হবে। টেকাটাই সব থেকে বড় ব্যাপার। টিকে থাকলে মার্কেট আপনাকে রিওয়ার্ড এমনিতেই দিয়ে দেবে। তো যাই হোক, চলে আসি কোম্পানির নাম। তো কোম্পানিটি হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঠিক আছে। কোম্পানির কাছে ইথানয়েলের প্ল্যান্ট আছে, ঠিক আছে। তো ভবিষ্যতে ইথানয়েলের যদি ডিম্যান্ড বাড়ে তাহলে সেক্ষেত্রে সব থেকে বেশি প্ল্যান্ট আছে এই কোম্পানির কাছে, তাহলে এই কোম্পানিরও বিজনেস বাড়বে, ঠিক আছে। এইবার আপনার স্টাডি করতে হবে, কোম্পানির বিজনেস পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পূর্ণ নিজের বুদ্ধিতে নেবেন, ঠিক আছে। তো এই দুটো কোম্পানি নিয়ে আলোচনা করার ছিল, ডিসক্লেমার দিয়ে রেখেছি আগেই, আবারও একবার, কোনো রেকমেন্ডেশন নয়, বাই হোল্ড সেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর গিয়ে সেই ডিসিশনটা নেবেন, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।